তিনজনের কাছে প্রত্যাশার কথা দিয়ে শুরু করতে চাই। এবারে নির্বাচন ঘিরে কি প্রত্যাশা থাকছে আপনাদের? কেমন নির্বাচন হতে যাচ্ছে? মেঘমল্লার বসু, আপনি যদি শুরু করেন। প্রথমে আপনাকে একটু সংশোধন করে দিতে চাই। আমি গণতান্ত্রিক ছাত্র জোটের প্রার্থী না, আমি প্রতিরোধ পর্ষদের প্রার্থী। সেখানে গণতান্ত্রিক ছাত্র জোট যেমন প্রতিরোধ পর্ষদের একটি স্টেক হোল্ডার, এর বাইরেও নানান স্টেক হোল্ডার নিয়ে আমরা প্রতিরোধ পর্ষদ গঠন করেছি। যদি জিজ্ঞেস করেন যে আসলে কিরকম বিশ্ববিদ্যালয় আমরা চাই বা ডাকসুর মধ্য দিয়ে আসলে আমরা কিভাবে কি আশা করি, তাহলে আমি আসলে প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে উত্তর দেবো এই জায়গা থেকে যে আমরা আসলে কিভাবে পর্ষদটা গঠন করেছি তার মধ্যেই তার একটা ভালো উদাহরণ বা একটা ভালো রূপরেখা আপনি দেখতে পাবেন। প্রাইমারিলি আমরা ক্যাম্পাসে যত ধরনের অসাম্য রয়েছে সেই অসাম্যগুলির বিরুদ্ধে লড়তে চাই এবং সেটির জন্য আমরা সর্বোচ্চ ইনক্লুসিভ একটি প্যানেল তৈরি করার চেষ্টা করেছি। সেই ইনক্লুসিভ প্যানেলের মধ্যে আমাদের প্যানেলের সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী রয়েছেন। আমাদের যে 27 জন প্রার্থী তার মধ্যে 11 জন নারী, প্রায় 40% কাছাকাছি নারী শিক্ষার্থী রয়েছেন। আপনারা দেখবেন যে আমাদের যে পর্ষদ, সেই পর্ষদে 3 জন আদিবাসী প্রার্থী রয়েছেন, যারা একজন বাঙালি জাতিসত্তা বাদেও যেসব জাতিসত্তা বাংলাদেশে রয়েছে তাদের বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিত্ব তাদের মধ্যে রয়েছে। একজন চাকমা প্রতিনিধি রয়েছেন, একজন মারমা প্রতিনিধি রয়েছেন, একজন ত্রিপুরা প্রতিনিধি রয়েছেন। আমাদের ক্যাম্পাসে যারা মানুষ ছাড়াও পরিবেশ এবং এনিম্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে, এরকম 2 জন ক্যান্ডিডেট আমাদের মধ্যে রয়েছেন যারা এনিম্যাল ওয়েলফেয়ার নিয়ে ক্যাম্পাসে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও শারীরিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ আমাদের সঙ্গে আলাদাভাবে ডাকসুতে আমাদের এই প্যানেলে অংশগ্রহণ করছেন এবং এখানে দলীয় এবং নির্দলীয় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা প্যানেলটি তৈরি করেছি। আমরা মূলত 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী স্পিরিট, সেই বৈষম্য বিরোধী স্পিরিটকে ধারণ করতে চাই এবং তার মধ্যে দিয়ে ক্যাম্পাসে আসলে যে ধরনের অসাম্যগুলি রয়েছে সেই অসাম্যগুলির বিরুদ্ধে লড়তে চাই। একদিকে তো প্রশাসনিক স্বৈরতন্ত্র রয়েছে, সেই প্রশাসনিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের ক্লিয়ার অবস্থান রয়েছে। প্রশাসনিক স্বৈরতন্ত্র বলতে সুনির্দিষ্টভাবে কোন বিষয়গুলো বোঝাতে চাচ্ছেন? প্রশাসনিক স্বৈরতন্ত্র বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে আসলে ডাকসু হওয়া না হওয়া এটা যে বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের উপর নির্ভর করে, তার কিছু কাঠামোগত কারণ রয়েছে। যেমন ডাকসু নির্বাচনের কোনো প্রাতিষ্ঠানিক বা বাধ্যবাধকতা প্রশাসনের নেই। আমরা চাই যে ডাকসুকে ক্যালেন্ডার, যেই একাডেমিক ক্যালেন্ডার, সেই একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে প্রত্যেক বছর ডাকসু হতে পারে। সেটি নিশ্চিত করার জন্য যে কাজগুলি করা প্রয়োজন আমরা সেগুলি করব। যেমন সিন্ডিকেটের শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করার যে লড়াই, সে লড়াই আমরা করব। ডাকসুর গঠনতন্ত্রে প্রচুর পরিমাণে একনায়কতান্ত্রিক এলিমেন্ট রয়েছে। ডাকসুর যিনি আমাদের দেখবেন যে ডাকসুতে প্রধান যেই পদটিতে নির্বাচন হয়, যেটিতে আমার পাশের যে 2 জন আলোচক, সেই 2 জন আলোচক যেই পদে নির্বাচন করবেন ভিপি, সেই ভিপি পদটি ছাত্রদের জন্য ছাড়া, কিন্তু এটা যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট কিন্তু আপনার যিনি ভিসি তিনিই থাকেন। অর্থাৎ এটি ডাকসু ছাত্রদের প্যানেল ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গা হলেও এখানে কিন্তু আপনার এক ধরনের এক ধরনের একটা স্বৈরতান্ত্রিক অবস্থানে যিনি ভিসি তিনিই থাকছেন, তিনি সেটি নিয়ন্ত্রণ করতে পারছেন। তো আমরা আসলে ডাকসুকে দেখছি প্রশাসনিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা লড়াই হিসেবে, সারা দেশে যে মব কালচার তৈরি হয়েছে সেই মব কালচারের বিরুদ্ধে একটি লড়াইয়ের জায়গা হিসেবে, নারী পুরুষে যে অসাম্য, বাঙালি আদিবাসীতে যে অসাম্য, প্রতিবন্ধী এবং এবল মানুষের মধ্যে যে অসাম্য, তা দূর করার একটা প্ল্যাটফর্ম হিসেবে আমাদের যাবতীয় ম্যানিফেস্টো, আমাদের যাবতীয় কার্যক্রম এই অসাম্যগুলিকে দূর করার যে লড়াই, সে লড়াইয়ের অংশ হবে।